আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে বকেয়া খরচ সমন্বয়ের যে নিয়মাবলী আছে সেই নিয়মগুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। লক্ষ্য করি এই যে এইখানে আমি একটি আংশিক রেওয়ামিল উপস্থাপন করেছি এবং নিচে কিছু সমন্বয় আছে। আমরা জানি সমন্বয় বলতে বোঝায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়নি বা হিসাবের অন্তর্ভুক্ত হয়নি এমন যে সমস্ত লেনদেন রয়েছে সেগুলোকে সমন্বয় বলা হয়। যেমন আমি একটি উদাহরণে লক্ষ্য করলে দেখতে পাই এখানে বাকিতে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এটি একটি সমন্বয়। বকেয়া বেতন ৫,০০০ টাকা রয়েছে, এখানে বেতন বাবদ বকেয়া রয়েছে ৫,০০০ টাকা, তাহলে এটিও একটি সমন্বয়। তো এই জাতীয় বকেয়া খরচের যে সমস্ত সমন্বয় রয়েছে সেইগুলি কিভাবে সমাধান করতে হয় সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো সমন্বয়ের বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করলে দেখতে পাই বিভিন্ন প্রকারের সমন্বয় রয়েছে। যেমন বকেয়া ব্যয় বা খরচ সংক্রান্ত সমন্বয়, বকেয়া আয়, প্রাপ্য আয় বা অনাদায়ী আয় সংক্রান্ত সমন্বয়, অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয় এবং অগ্রিম আয় বা অনুপার্জিত আয় সংক্রান্ত সমন্বয়। তো সবগুলি তো একদিন আলোচনা করলে তোমাদের বুঝতে প্রবলেম হবে, সেজন্য আমি একটি একটি করে আলোচনা করব। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমি লাল সিগন্যাল দিয়ে রেখেছি, বকেয়া খরচ বা বকেয়া ব্যয় সংক্রান্ত সমন্বয় কিভাবে সমাধান করতে হয় সেটি আলোচনা করব। তো লক্ষ্য করি বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয়ের ক্ষেত্রে আমাদের প্রভাবটা কি পড়ে লক্ষ্য করি। তো বকেয়া ব্যয় সমন্বয়ের ফলে আমাদের খরচ বৃদ্ধি পায়, অর্থাৎ বকেয়া খরচের পরিমাণ হচ্ছে দায়, সেজন্য দুটি পক্ষ, একটি হচ্ছে ব্যয় বৃদ্ধি পাবে, অপরটি হচ্ছে দায় বৃদ্ধি পাবে। অর্থাৎ বকেয়া খরচ বা বকেয়া ব্যয় এর সমন্বয়ের ফলে একদিকে যেমন ব্যয় বৃদ্ধি পায় অপরদিকে দায় বৃদ্ধি পায়। অন্যদিকে যেমন উদাহরণ আমরা একটা লক্ষ্য করে দেখতে পাই, ভাড়া বকেয়া রয়েছে ৫,০০০ টাকা, তাহলে এটি দ্বারা আমাদের কি হবে, ভাড়া খরচ বৃদ্ধি পাবে এবং বকেয়া ভাড়া বা দায় বৃদ্ধি পাবে। অর্থাৎ খরচ যদি বকেয়া থাকে একদিকে যেমন খরচ বৃদ্ধি পায় অপর পক্ষ দায় বৃদ্ধি পায়। তো এখন আমরা এই বকেয়া খরচের যদি সমন্বয় জাবেদা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই যে লক্ষ্য করি বকেয়া খরচ এর সমন্বয় জাবেদা। তো বকেয়া খরচের জন্য খরচ বৃদ্ধি পায়, সেজন্য জাবেদা হবে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ হিসাব ক্রেডিট। যেমন ভাড়া বকেয়া রয়েছে, তো তার জন্য জাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। বেতন বকেয়া রয়েছে, তার জন্য জাবেদা হচ্ছে বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। মনিহারি বকেয়া রয়েছে, মনিহারি খরচ ডেবিট, বকেয়া মনিহারি ক্রেডিট বা প্রদেয় মনিহারি ক্রেডিট। অন্যদিকে অগ্রিম খরচের সমন্বয় জাবেদা হচ্ছে অগ্রিম খরচ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য জাবেদা হবে অগ্রিম খরচ ডেবিট এবং সংশ্লিষ্ট খরচ ক্রেডিট। যেমন বিমা খরচ অগ্রিম রয়েছে, তাহলে বিমা খরচ অগ্রিম বিমা খরচ ডেবিট, বিমা খরচ ক্রেডিট। ভাড়া অগ্রিম রয়েছে, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। বেতন অগ্রিম রয়েছে, অগ্রিম বেতন ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে সম্পদ হিসেবে গণ্য হয়, সেজন্য অগ্রিম খরচ ডেবিট হবে। তো এবার আমরা দেখব এই বকেয়া ভাড়া ৬,০০০ টাকায় জাবেদা লক্ষ্য করি। এই যে ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া ক্রেডিট,
এইখানে আমাদের এই ব্যাখ্যায় লিখব ভাড়া সমন্বয় করা হলো। অন্যদিকে ভাড়া যদি অগ্রিম থাকতো, যেমন অগ্রিম ভাড়া 5,000 টাকা, এর যাবে কী হবে? অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। এখানে আমরা অগ্রিম ভাড়া সমন্বয় করা হলো লিখতে পারি। তো এইভাবে আমরা সমন্বয় জাবেদা করতে পারি। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আর্থিক বিবরণীতে কিভাবে এই বিভিন্ন বকেয়া খরচ হিসাবভুক্ত করব। তো সেটা আমাদের আলোচ্য বিষয় আজকের মেন। তো সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আয় বিবরণীতে বকেয়া ব্যয় সমন্বয়ের প্রভাব লক্ষ্য করি। এই যে আমরা প্রতিষ্ঠানের নাম, বিশদায় বিবরণী, এখানে বকেয়া খরচ কিভাবে লিখব? বকেয়া খরচ আমরা প্রথমে সংশ্লিষ্ট খরচ লিখব এবং তার সাথে বকেয়া খরচ যোগ করব, যোগ করে এই ঘরে লিখব। অর্থাৎ আমাদের কলাম যদি 3টা থাকে তাহলে প্রথম কলামে লিখব, আর যদি 2টা থাকে তাহলে প্রথম কলামে লিখব। বিষয়টা আমি আরেকবার বলছি, যেমন বেতন বকেয়া রয়েছে, প্রথমে বেতন লিখব, তার সাথে বকেয়া বেতন যোগ করব। ভাড়া বকেয়া রয়েছে, প্রথমে ভাড়া লিখব, বকেয়া ভাড়া যোগ করব। বিজ্ঞাপন বকেয়া রয়েছে, প্রথমে বিজ্ঞাপন খরচ লিখব, তারপরে বকেয়া যোগ করব। এইভাবে আমরা আয় বিবরণীতে লিখব। আমরা জানি সমন্বয় 2 জায়গায় বসে, অথবা কোনো কোনো সমন্বয় 4 জায়গায়ও বসে, কিছু এক্সেপশনাল সমন্বয় আছে। তো এই ক্ষেত্রে এই আরেকবার বসবে আর্থিক অবস্থার বিবরণীতে, অথবা আমাদের আরেক পক্ষ কোথায় হবে দেখি, বিশেষ করে এই বকেয়া ব্যয় সমন্বয় করলে একদিকে যেমন খরচ বৃদ্ধি পায়, আরেকদিকে দায় বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে বসবে। লক্ষ্য করি এই যে আর্থিক অবস্থার বিবরণী এখানে চলতি দায়ের মধ্যে বসবে। দায় তো বিভিন্ন রকম আছে, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে প্রথমে আমরা চলতি দায় হেডিংয়ে লিখব, তারপরে বকেয়া খরচ বা প্রদেয় খরচ নামে লিখব, বকেয়া খরচ বা প্রদেয় খরচ নামে লিখব। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে এই প্রদেয় খরচ বা বকেয়া খরচ এক কথা। যেমন ভাড়া বকেয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া লিখতে পারি। তো এবার আমরা কিছু সমন্বয়ের সমাধান একসাথে দেখি। আমরা উপরে বিশদায় বিবরণী, নিচে আর্থিক অবস্থার বিবরণী। এই যে এখানে লক্ষ্য করি বিশদায় বিবরণীতে খরচের সাথে যোগ হয়েছে বকেয়া খরচ, আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় বলে চলতি দায়ের মধ্যে বসেছে বকেয়া বা প্রদেয় খরচ। অর্থাৎ একবার খরচের সাথে যোগ হবে সংশ্লিষ্ট খরচের সাথে, আরেকবার এই চলতি দায়ের মধ্যে বসবে। যেমন বেতন বকেয়া রয়েছে, তাহলে এখানে বেতনের সাথে যোগ করব বকেয়া বেতন নামে, আর এই চলতি দায়ের মধ্যে বসবে বকেয়া বেতন। তো এবার আমরা বকেয়া ব্যয় সংক্রান্ত সমন্বয় সমাধানের নিয়ম বিশেষ করে আরেকবার লক্ষ্য করি। এই যে বেতন বকেয়া রয়েছে 2,000 টাকা, এটা কোথায় কোথায় যাবে লক্ষ্য করি। তো এইটা আমাদের প্রথমে এই বেতনের সাথে বেতন খরচ 10,000 টাকা, মনে করি 10,000 টাকা আছে, এবং এই 2,000 টাকা যোগ করব, যোগ করে এইখানে লিখব। তাহলে এখানে বকেয়া বেতন যোগ করলাম কত? 2,000 টাকা। এই 2,000 টাকা এই চলতি দায় পাশে, আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে এইখানে বলবে। আমি আবারও বলি, এই যে এইখানে আমি আরেকবার লিখে রেখেছি আয় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হবে, মানে কি এই যে যোগ করেছি বকেয়া বেতন, এবং আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে বলবে চলতি দায়ের মধ্যে, যে চলতি দায়ের মধ্যে বকেয়া বা প্রদেয় বেতন নামে লিখেছি। তো আমরা এবার আরও কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় দেখব। লক্ষ্য করি এই যে এইখানে উপরে একটি রেওয়া মিল, আংশিক রেওয়া মিল, সম্পূর্ণ রেওয়া মিল এখানে ধরবে না, সেজন্য আমি রেওয়া মিলের মাত্র 2টি আইটেম নিয়ে এসেছি। আর এখানে একটি সমন্বয়। তো এইখানে আমরা এই রেওয়া মিল, এই সমন্বয়, এই আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী সবগুলি আমি একসাথে উপস্থাপন করছি। খুব ভালো করে লক্ষ্য করি কিভাবে সমাধান করব। সমন্বয়টা পড়ি। ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 5,000 টাকা। তাহলে আমরা প্রথমে এই যে রেওয়া মিলে যে ক্রয় আছে, এই ক্রয়টা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। কোথায় বসে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তাহলে আমরা যে বিশদায় বিবরণী করব সেখানে মোট মুনাফা নির্ণয়ের জন্য বিক্রিত পণ্যের ব্যয় লিখি। সেই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে না ক্রয় বসে, তাই না? তো এইখানে আমরা লিখব পণ্য ক্রয়, বা এই ক্রয় হিসাব বলে এই টাকাটা লিখব, এই রেওয়া মিলের টাকাটা।
এর সাথে যোগ করব এই যে ধারে পণ্য ক্রয় এই 5,000 টাকা, যোগ অলিখিত ক্রয় নামে যোগ করব এই 5,000 টাকা, যোগ করে আমাদের 45,000 টাকা হলো। যেহেতু অলিখিত পণ্য হিসাবভুক্ত হয়নি সেজন্য আমরা ক্রয়ের সাথে যোগ করলাম। কোথায়? আয় বিবরণীতে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। অপরদিকে এই চলতি দায় পাশে আমরা প্রদেয় হিসাব নামে লিখব। এই প্রদেয় হিসাব রেওয়া মিলে ছিল কত? এই 20,000 টাকা। এর সাথে এই যে ক্রয় হিসাবভুক্ত হয়নি, এর ফলে প্রদেয় হিসাব বা পাওনাদার বৃদ্ধি পাবে। সেজন্য এই প্রদেয় হিসাবের সাথে এই 5,000 টাকা যোগ করব। যোগ করে এই দুটো যোগ করে এখানে 25,000 টাকা লিখব। তাহলে ক্রয় যে হিসাবভুক্ত হয়নি এটা দুই জায়গায় বসবে। একবার ক্রয়ের সাথে যোগ করব, আর একবার প্রদেয় হিসাব অঙ্কের মধ্যে থাকলে তার সাথে যোগ করব। কোথায়? আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে, চলতি দায়ের মধ্যে। এবার আমরা আরও একটি সমন্বয়ের সমাধান করব। লক্ষ্য করি, মজুরি বকেয়া রয়েছে 2,000 টাকা, রেওয়া মিলে মজুরি দেয়া আছে 10,000 টাকা। আমি আংশিক রেওয়া মিলে উপস্থাপন করছি, বারবার বলছি কিন্তু বোঝানোর জন্য। রেওয়া মিলে মজুরি দেয়া আছে 10,000 টাকা। এই 10,000 টাকা বিশদায় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখব। মজুরি, এই মজুরি খরচ 10,000 টাকা লিখেছি। আর এখানে কি বলছে? মজুরি কি বকেয়া আছে, তাই না? তো বকেয়া থাকলে কি হবে? যোগ হবে। কার সাথে যোগ করব? এই মজুরির সাথে। বকেয়া মজুরি 2,000 টাকা যোগ করব। 2,000 আর 10,000 যোগ করলে 12,000 টাকা এখানে লিখব। তাহলে আমরা বকেয়া মজুরিটা কি করলাম? বিক্রিত পণ্যের ব্যয় পাশে আয় বিবরণীতে যোগ করেছি। অন্যদিকে এই বকেয়া মজুরি হচ্ছে দায়। কি দায়? চলতি দায়। তাই আমরা এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় লিখব। সেখানে আমরা বকেয়া মজুরি বা প্রদেয় মজুরি নামে লিখব এই 2,000 টাকা। আমি আবারও বলছি, বকেয়া মজুরি 2,000 টাকা দুই জায়গায় বসবে। কোথায় কোথায়? একবার লিখব বিশদায় বিবরণীর এই মজুরির সাথে যোগ করব, যেহেতু বকেয়া আছে সেজন্য যোগ করব। আরেকবার চলতি দায় পাশে আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায় পাশে বকেয়া মজুরি বা প্রদেয় মজুরি নামে লিখব। যে কোনো নামে লেখা যাবে, সমস্যা নাই। কেননা প্রদেয় মজুরি চলতি দায় এবং বকেয়া মজুরিও চলতি দায়। তো এবার আমরা আরেকটি সমন্বয় লক্ষ্য করি। পরিবহন খরচ বকেয়া রয়েছে, এটি তোমরা নিশ্চয়ই পারবে। পরিবহন খরচ এর আরেক নাম হচ্ছে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, এক কথা। তো আমরা প্রথমে লিখব পরিবহন খরচ রেওয়া মিলে যেটি ছিল 5,000 টাকা লিখব। আমরা জানি রেওয়া মিলের আইটেম একবার ব্যবহার হয়, সেজন্য রেওয়া মিলের আইটেম এই যে পরিবহন ছিল এটা বিশদায় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে এবং তার সাথে বকেয়াটা যোগ হবে 1,000 টাকা। তাহলে এখানে লিখব যোগ বকেয়া পরিবহন খরচ এই 1,000 টাকা। 5,000 আর 1,000 যোগ করে এখানে 6,000 টাকা হবে। আরেকবার এই বকেয়া পরিবহন কোথায় বসবে? দায় পাশে, আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে চলতি দায় লিখে প্রদেয় পরিবহন খরচ বা বকেয়া পরিবহন খরচ বলে এই 1,000 টাকা এখানে লিখব। তো এবার আসি আর একটি সমন্বয়। এখানে বলছে বিজ্ঞাপন খরচ বকেয়া রয়েছে 2,000 টাকা। তো বিজ্ঞাপন খরচ রেওয়া মিলে কত ছিল? 10,000 টাকা। আর এখানে বকেয়া রয়েছে 2,000 টাকা। তাহলে আমরা এই বিজ্ঞাপন খরচের সাথে বকেয়াটা যোগ হবে। কোথায় যোগ হবে? বিশদ আয় বিবরণীর বা আয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে। তো পরিচালন ব্যয় কোনগুলি তার জন্য আমার একটি ক্লাস আছে, ভিডিও আছে, সেই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব, কেননা পরিচালন ব্যয়গুলি সব আমি ওই ক্লাসে আলোচনা করেছি।
তো সে পরিচালন ব্যয় এর মধ্যে আমরা বিজ্ঞাপন খরচ লিখব, তার সাথে এই বকেয়া যোগ করব 2000, এই 2000 বকেয়া যোগ করব, 2000 আর 10,000 যোগ করে 12,000 হবে। তাহলে কি করলাম আবারও বলি, বিশেষ করে পরিচালন ব্যয়ের মধ্যে এই বিজ্ঞাপন খরচের সাথে বকেয়াটা যোগ করলাম। এখন বকেয়া বিজ্ঞাপনটা যেহেতু বকেয়া খরচ, সেজন্য এটি দায়। দায় হিসাবে কোথায় বসবে? চলতি দায়ের মধ্যে, আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে। এখানে নাম লিখব প্রদেয় বিজ্ঞাপন বা বকেয়া বিজ্ঞাপন নামে, এই 2000 টাকা। তো এবার আসি আর কি সমন্বয়, বছর শেষে অফিস খরচ অপরিশোধিত রয়েছে 1000 টাকা। তো এই যে আমরা ছকও অঙ্কন করেছি কীভাবে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলি, অপরিশোধিত খরচ আর বকেয়া খরচ এক কথা, অর্থাৎ অফিস খরচ বকেয়া রয়েছে, এখানে ভাষাগত চেঞ্জ। তো লক্ষ্য করি অফিস খরচ বকেয়া রয়েছে 5,000 টাকা, তাহলে রেওয়া মিলে যে অফিস খরচটা ছিল সেটা আমরা আগে লিখব, এই রেওয়া মিলে যেটি ছিল সেটা আমরা আগে লিখব কোথায়? পরিচালন ব্যয়ের মধ্যে। তার সাথে যোগ করব এই যে অপরিশোধিত বা বকেয়া, যোগ বকেয়া এই 1000, কেননা অপরিশোধিতার আর এক নাম বকেয়া। এবার নিচে দাগ দিব 5,000 আর 1000 যোগ করে 6,000। আর এইখানে এই যে অফিস খরচ বকেয়া রয়েছে এটি আবার দায়, সেজন্য আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে বসবে বকেয়া অফিস খরচ বলে বা প্রদেয় অফিস খরচ বলে, এই 1000 টাকা এখানে বসবে, এই 1000 টাকা এখানে বসবে। এবার আসি 6 নাম্বারটি লক্ষ্য করি, বছর শেষে বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে। তো প্রদেয় রয়েছে মানে কিন্তু বকেয়া রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এই বকেয়া ব্যয় সমন্বয়ের বিভিন্ন আইটেম এখানে আমি উপস্থাপন করছি, বিভিন্ন সমন্বয়, এবং ভাষাগত কিছু চেঞ্জ করে দিচ্ছি। যেমন এখানে বলেছি আমি বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে, প্রদেয় রয়েছে মানে কি বকেয়া রয়েছে। ভাষাগত এই পার্থক্যগুলো কিন্তু জানতে হবে। তাহলে বিদ্যুৎ খরচ যদি প্রদেয় থাকে তার মানে কি বিদ্যুৎ খরচ বকেয়া রয়েছে। এই রেওয়া মিলে যে বিদ্যুৎ খরচ আছে 11,000 টাকা, ওইটা আগে লিখব। বিদ্যুৎ খরচ এই রেওয়া মিলেটা আগে লিখব, তার সাথে যোগ করব যোগ প্রদেয় বা বকেয়া এই 1000 টাকা। নিচে দাগ দিয়ে 11,000 আর 1000 যোগ করে হবে 12,000 টাকা। তারপরে এই যে বকেয়া বা প্রদেয় যাই থাকুক না কেন, বিদ্যুৎ খরচ যে প্রদেয় রয়েছে বা বকেয়া রয়েছে এটি আবার চলতি দায়, তাই চলতি দায়ের মধ্যে বসবে আর্থিক অবস্থার বিবরণীর এই 1000 টাকা। তারপর একটা লক্ষ্য করি, এইখানে এই যে রেওয়া মিলে বেতন আছে 20,000 টাকা, আবার বেতন খরচ বকেয়া রয়েছে 4,000 টাকা। এটি তোমরা পারবে। আমরা পরিচালন ব্যয়ের মধ্যে বেতন খরচ লিখব 20,000 টাকা, তার সাথে যোগ করব যোগ বকেয়া 4,000 টাকা। তাহলে 20,000 আর 4,000 যোগ করে 24,000 টাকা। এবং এই যে বকেয়া 4,000 টাকা বকেয়া বেতন, এটা আবার কোন দিকে বসবে? এই আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে। বকেয়া বেতন 4,000 টাকা, অর্থাৎ বকেয়া খরচ সবসময় আমরা 20,000 বিবরণীতে একবার খরচের সাথে যোগ করব এবং চলতি দায়ের মধ্যে বকেয়া খরচ নামে লিখব। এখন তোমাদের একটি বিষয় জেনে রাখা উচিত, আমি এখানে এক ছকের মধ্যে বোঝানোর জন্য সবগুলো উপস্থাপন করছি, সেজন্য আমি এখানে উপরে কোনটি পরিচালন ব্যয় কোনটি বিক্রিত পণ্যের ব্যয় আমি লিখি নাই, কিন্তু আমি মুখে বলছি যে বেতন, বিজ্ঞাপন, ভাড়া, মনিহারি এগুলো কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। তো কোনগুলি পরিচালন ব্যয় কোনগুলি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে আমার আলাদা আলাদা ক্লাস আছে, সেগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবে। কারণ এক ক্লাসে সব আলোচনা করতে গেলে কিন্তু সময় পাবো না। আজকের আমার শেখানোর উদ্দেশ্য যে মূল বিষয় সেটি হচ্ছে বকেয়া খরচ, তাই বকেয়া খরচগুলি নিয়েই আজকে আমি আলোচনা করব। আরও কয়েকটি আছে লক্ষ্য করি, এখানে বলছে
ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসের 6 তারিখে প্রদান করা হয়। খুব ভালো করে লক্ষ্য করি, এটা একটু ক্রিটিক্যাল সমন্বয় আছে, তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। রেওয়া মিলে বেতন আছে 33,000 টাকা। সমন্বয় বলছে ডিসেম্বর মাসের বেতন পরের মাসের 6 তারিখে দেওয়া হয়। তার মানে কি ডিসেম্বর মাসের বেতন পরবর্তী জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। তো জানুয়ারি মাসে যদি দেওয়া হয় তাহলে ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া আছে, কেননা আমরা তো অঙ্ক করতেছি ডিসেম্বর 31 তারিখে। তাহলে ডিসেম্বর মাসে 31 তারিখে কিন্তু বেতন প্রদান করা হয়নি। সেজন্য এই সমন্বয়টার সমার্থক বিষয় হচ্ছে 1 মাসের বেতন বকেয়া রয়েছে। ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসে প্রদান করা হয় মানে কি 1 মাসের বকেয়া রয়েছে। এখন 6 তারিখে হোক আর যে তারিখেই হোক, তারিখ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসে দেওয়া হয়, তার মানে 1 মাসের বেতন বাকি আছে। তো 1 মাসের বেতন যদি বাকি থাকে তাহলে এই বেতন 33,000 কিন্তু 11 মাসের। আমি আবারও বলি, 1 মাসের বেতন যদি বাকি থাকে তাহলে এই 33,000 টাকা বেতন 11 মাসের, কেননা 12 মাসে 1 বছর। তাহলে আমরা এখানে কিভাবে লিখব? প্রথমে লিখব বেতন খরচ 33,000 টাকা লিখব পরিচালন ব্যয়ের মধ্যে, এর সাথে যোগ বকেয়া যোগ করব। এখন কত টাকা বকেয়া হবে? এটি কিন্তু 11 মাসের। কেন 11 মাসের? এই ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে। তাহলে এই 33,000কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 3,000 টাকা হয়। 3,000 টাকা হচ্ছে বকেয়া বেতন বলে আমরা এখানে যোগ বকেয়া, এই 33,000কে 11 দিয়ে ভাগ করে 3,000 টাকা হবে। 33,000 আর 3,000 যোগ করলে 36,000। আর এই 3,000 টাকা বেতন তো বকেয়া রয়েছে, সেজন্য এই 3,000 টাকা চলতি দায়ের মধ্যে বকেয়া বেতন বলে বসবে বা প্রদেয় বেতন বলে বসবে এই 3,000 টাকা। বিষয়টা আমি আরেকবার বলছি, এটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। সেটি হচ্ছে ডিসেম্বর মাসের বেতন বকেয়া ছিল, তো 1 মাসের বেতন যদি বকেয়া থাকে তাহলে এই 33,000 টাকা 11 মাসের, সেজন্য এই 33,000 টাকাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসে 3,000 টাকা বেতন বের হবে, বকেয়া বেতন। এই দুটো যোগ করে মোট হলো 36,000 টাকা। আর এই যে বকেয়া যোগ করেছি 3,000 টাকা, এই 3,000 টাকা দায় পাশে পড়বে কোথায়? আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে। পরবর্তী সমন্বয়টি লক্ষ্য করি। 9 নম্বরের সমন্বয় বলেছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। এইভাবে না লেখা থেকে, মানে এটা না লেখা থাকতে পারে এইভাবে, বেতন খরচ ব্র্যাকেটে 10 মাস। তো 10 মাস মানে কি 2 মাসের বেতন বকেয়া রয়েছে। তাহলে এখানে কিন্তু 2টা সমন্বয় করছে। সেটি হচ্ছে এই সমন্বয়টা এইভাবে থাকতে পারে, বেতন 10 মাস, এখানে সমন্বয় থাকলো না, এই যে অর্থাৎ অথবা লিখেছি আমি। আর এটার আবার সমার্থক শব্দ হচ্ছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে, কারণ বেতন যদি 10 মাস দেয়া থাকে তার মানে 2 মাস এখনো দিই নাই। সেজন্য এই সমন্বয়টা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। তাহলে 2 মাসের বেতন যদি বকেয়া থাকে অর্থাৎ 10 মাসের যদি প্রদান করা হয় তাহলে আমরা কি করব? এই যে বেতন লিখব প্রথমে এই 20,000 যোগ বকেয়া, যোগ বকেয়া বেতন কত টাকা যোগ করব? এখানে যোগ করব এই 20,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, এই 20,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে হবে 4,000 টাকা। তাহলে 24,000 আর 4,000 যোগ করলে 24,000 হবে, সরি 20,000 আর 4,000 যোগ করলে 24,000 হবে। আর এখানে বকেয়া বেতন 4,000 টাকায় চলতি দায়ের মধ্যে বসবে, আর্থিক অবস্থার বিবরণীর এই 4,000 টাকা চলতি দায়ের মধ্যে বসবে বকেয়া বেতন বলে। আমি আবারও বলছি, বেতন 10 মাস অর্থাৎ 2 মাসের বেতন বাকি আছে। এটা বের করার নিয়ম হচ্ছে এই 20,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে পাবো 4,000 টাকা। এই 4,000 টাকা আবার এই 20,000 এখানে লিখে এটার সাথে যোগ করে লিখব, এবং এই বকেয়া বেতনটা আবার এই চলতি দায়ের মধ্যে চলে যাবে। বিষয়টি মনে রাখবো। এখানে বলছে বেতন 90% পরিশোধ করা হয়েছে। বেতন ব্র্যাকেটে লেখা আছে 90%, অর্থ হচ্ছে 10% বকেয়া আছে, মোট 100%। তাহলে 90% যদি পরিশোধ করা হয় তাহলে 10% অর্থাৎ 10% বাকি আছে, বকেয়া রয়েছে। সেজন্য আমরা কি করব? প্রথমে লিখব এই 18,000 টাকা বেতন খরচ বলে যোগ বকেয়া। এখন বকেয়া যোগ কত হবে এটি একটি বিষয়, তাই না? ভালো করে লক্ষ্য করি, 90% যদি 18,000 টাকা হয় 10% কত? আবারও বলি,
90% যদি 18,000 টাকা হয়, 10% কত সেটা বের করার নিয়ম হচ্ছে 90%, আমি একটু কলম দিয়ে দেখাচ্ছি, এই যে এখানে আমি দেখাচ্ছি, সরি, 90% সমান 18,000 টাকা। তাহলে এই 10% সমান এই 18,000 ইন্টু 10 ভাগ 90। তাহলে এটাকে যদি আমরা হিসেব করি তাহলে সম্ভবত এই 2,000 টাকা হবে, মেবি সম্ভবত 2,000 টাকা হবে। তাহলে এই 2,000 টাকা বেতন বকেয়া রয়েছে। তাহলে 18,000 যোগ বকেয়া বেতন 2,000, 20,000 টাকা হলো। এই 2,000 টাকা আবার বকেয়া বেতন নামে এখানে বসবে। আমি আবারও বলি, এই জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি, 90% সমান যদি 18,000 টাকা হয় তাহলে 10% সমান 18,000 ভাগ 90 গুণ 10 সমান, এইটাকে ভাগ করলে হয় 2,000 টাকা, 200 টাকা হয়। 200 টাকাকে 10 দিয়ে গুণ করলে 2,000 টাকা হয়। তোমরা হিসেব করে দেখবে, সম্ভবত ঠিক আছে। তো এবার আমরা আরেকটি সমন্বয় দেখি। চলতি বছরে 3 মাসের বেতন বকেয়া রয়েছে। তো 3 মাসের বেতন যদি বকেয়া থাকে, 3 মাসের বেতন যদি বকেয়া থাকে তাহলে এই বেতন কিন্তু 9 মাসের, 18,000 টাকা 9 মাসের, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এই বেতন লিখব এই 18,000 টাকা যোগ বকেয়া। এখন টাকা কত লিখব, তাই না? আচ্ছা, আমি এইখানে দেখাচ্ছি, এইখানে আমি করে দেখাচ্ছি ভালো করে, বকেয়া কত হবে। তাহলে এই 18,000 টাকা হচ্ছে, ওই 18,000 টাকা হচ্ছে 9 মাসের। তাহলে 18,000কে 9 দিয়ে ভাগ করব, আর 3 মাসের বকেয়া আছে 3 দিয়ে গুণ করব, সমান এখানে 9 দুগুণে 18, সম্ভবত 6,000 টাকা হবে, মেবি। তাহলে এখানে 9 মাসের যদি 18,000 টাকা হয় তাহলে 12 মাসে 1 বছর, 3 মাসের বাকি আছে। 3 মাসের বের করার নিয়ম হচ্ছে 18,000 ভাগ এই 9 গুণ 3। 3 কোথায় পেলাম? ওই যে 3 মাসের বকেয়া আছে, অথবা 12 থেকে 9-এর পার্থক্য 3। তো এই 6,000 টাকা এখন এটার সাথে যোগ করবো। তাহলে 18,000 আর 6,000 যোগ করলে কত? 24,000। এই 6,000 টাকা আবার দায় পাশে বসবে, চলতি দায় বকেয়া বেতন। এবার আরেকটি লক্ষ্য করি, এইটাও কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে লক্ষ্য করি আমরা। এই সমন্বয়টা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, ভালো করে লক্ষ্য করি। ভাড়া 15,000 টাকা, ভাড়া 15,000 টাকা এখানে লিখলাম। এখানে বলছে উপরে 3 নিচে 4 অংশ, তার মানে কি 4 ভাগের 3 ভাগ ভাড়া হচ্ছে 15,000, 1 ভাগ বাকি আছে, 1 ভাগ বাকি আছে। এখন সেই 1 ভাগ বের করব কিভাবে? যোগ বকেয়া। ভালো করে লক্ষ্য করি, এখানে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে। 15,000 টাকা ভাগ এই 3 দিয়ে ভাগ করব। এই 15,000 টাকা হচ্ছে 3 ভাগ, আর 4 আর 3-এর পার্থক্য কত? 1। 4 আর 3-এর পার্থক্য কত? 1। এই যে 4 ভাগের 1 ভাগ বাকি আছে, মানে কি এই 1 দিয়ে গুণ করব। তাহলে সম্ভবত 5,000 টাকা হবে। আমি আবারও বলি, 4 ভাগের 3 ভাগ, 3 ভাগ যদি 5,000 হয়, তো 4 আর 3-এর পার্থক্য 1 ভাগ বাকি আছে, 1 ভাগ কত? সেই 1 ভাগ বের করতে হলে 15,000 ভাগ 3 গুণ 2টার পার্থক্য 1, তাহলে এই 5,000 টাকা হবে। যোগ বকেয়া 5,000, তাহলে 15,000 আর 5,000 যোগ করলে 20,000। আর এই বকেয়া ভাড়াটা এখানে চলে যাবে, চলতি দায়ের মধ্যে বকেয়া ভাড়া বলে এই 5,000 টাকা বলবে। এটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, একটু বারবার দেখে মনে রাখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তাই তোমরা এইগুলি যদি ভালো মতো বোঝো, আমার পরের ক্লাসগুলি যদি দেখো, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, তোমরা নিজে নিজে হিসাব বিজ্ঞান শিখতে পারবে। আর কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় কমেন্টসে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী 13 নম্বর প্রশ্নটি পড়ি। ভাড়া প্রদানের মাসিক হার 12,000 টাকা। তাহলে 12,000 টাকা হচ্ছে
এক মাসের ভাড়া, 12 মাসের কত, তাই না? তো 12 মাসের ভাড়া হচ্ছে এই 24,000, কেননা এক মাসে যদি 2,000 হয়, 12 মাসে 24,000, ভাড়া এখানে আছে 22,000, ভাড়া খরচটাকে লিখবো, এই 22,000 টাকা লিখবো। লেখার পরে যোগ বকেয়া, এখন টাকা কত হবে, তাই না? টাকা হবে এই টাকা হবে, লক্ষ্য করি, এই 2,000কে মোট ভাড়া সমান এই 2,000 ইন্টু 12 সমান 24,000। তাহলে লক্ষ্য করি, ভাড়া আমরা পেলাম 2,000, প্রতি মাসে যদি 2,000 হয়, মোট পেলাম 24,000। এখানে ভাড়া আছে কত, 22,000। তাহলে আমাদের মোট ভাড়া 24,000, এখানে রেওয়া মিলে আছে 22,000, তো 2,000 টাকা কম আছে না? সেই 2,000 টাকা যোগ বকেয়া ভাড়া বলে 2,000 টাকা এখানে লিখতে হবে, এটা যোগ করে এখানে লিখব, এবং এই 2,000 টাকা বকেয়া ভাড়া হিসাবে চলতি দায়ের মধ্যে বসবে, প্রদেয় ভাড়া বা বকেয়া ভাড়া। আমি আবারও বলি, ভাড়া প্রদানের মাসিক হার 2,000 টাকা, 2,000 টাকাকে 12 দিয়ে গুণ, 24,000 টাকা হয়, কিন্তু ভাড়া এখানে দেওয়া আছে 22,000 টাকা, তাহলে 2,000 টাকা বকেয়া। কেননা আমার মোট ভাড়া হওয়া উচিত 24,000, আমি প্রদান করেছি 22,000, তো এখনও 2,000 বাকি আছে, সেই 2,000কে বকেয়া নামে এখানে যোগ হবে। এবার লক্ষ্য করি, এইখানে কি বলছে, ভাড়া খরচ 3/5 15,000 টাকা। এই ক্ষেত্রে আমরা বকেয়া কত হবে, তাই না? বকেয়া ভাড়া কত হবে, এটা একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে এই 15,000 টাকা লিখলাম, এখন বকেয়া কত হবে? বকেয়া হবে, তাহলে এখন 5/3 15,000, তাহলে 5/2 ভাগ বাকি আছে, তো সেই 2 ভাগ বের করতে হলে আমরা কি করব, 15,000 ভাগ এই 3, যেটি দেয়া থাকবে সেটা দিয়ে ভাগ করব, কেননা 3 ভাগ যদি 15 হয়, 2 ভাগ কত, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, আর বাকি আছে 2 ভাগ, 2 দিয়ে গুণ করব, সমান এটাকে ভাগ করলে 5,000 হয়, এটাকে গুণ করলে 10,000 হবে সম্ভবত। আবারও বলছি বিষয়টা, ভাড়া 5/3 15,000 টাকা, 5/3 প্রদান করা হয়েছে, তার মানে কি 5 ভাগের আরও 2 ভাগ বাকি আছে। কিভাবে বুঝলাম, 5 আর 3 দুইটার পার্থক্য 2 ভাগ, তাহলে 3 ভাগ যদি 15,000 টাকা হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ বের হবে, আর তাকে দুইটার পার্থক্য 2 দিয়ে গুণ করলে এই 2 মাসের 2 ভাগ বের হবে, 10,000 টাকা। তাহলে ভাড়া বকেয়া 10,000 টাকা, 15 আর 10 যোগ করে 25,000, আর এই বকেয়া ভাড়াটা প্রদেয় বা বকেয়া ভাড়া নামে এই 10,000 টাকা দায় পাশে বসবে। তাহলে এইখানে আমরা জানি যে বকেয়া ভাড়া সাধারণত ভাড়ার সাথে যোগ হবে এবং দায় পাশে বসবে, কিন্তু কত টাকা হবে সেটাই যে আমি এখানে নির্ণয় করে দেখিয়েছি। তো এবার আসি, এইখানে বলছে 6 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে। তাহলে ভালো করে লক্ষ্য করি, 6 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে, তাই না? তাহলে এখানে 6 মাসে যদি পরিশোধ করা হয়, তাহলে বাকি এখনো 6 মাস বাকি আছে। তাহলে এই যে ভাড়া আমরা লিখবো, এইখানে ভাড়া লিখবো 10,000 টাকা, তো এই 10,000 টাকা কিন্তু 6 মাসের। তাহলে বকেয়া নির্ণয় করতে হবে কিভাবে, লক্ষ্য করি, বকেয়া সমান এই 10,000 টাকা কয় মাসের, 6 মাসের। তাহলে 6 মাসের যদি 10,000 টাকা হয়, 10,000কে 6 দিয়ে ভাগ করলে 1 মাসের বের হবে, আবার বাকিও আছে 6 মাসের, তাহলে হবে এখানে আবার 10,000 টাকায় হবে। আমি আবারও বলি, 6 মাসের ভাড়া যদি 10,000 টাকা হয়, তাহলে অবশিষ্ট 6 মাসের ভাড়া 10,000 টাকা হবে, যেটি বকেয়া আছে, এখানে বকেয়া ভাড়া বলে এই 10,000 টাকায় লিখব, যোগ করে 20,000 টাকা হবে, এবং এই 10,000 টাকা দায় পাশে লিখব। এখন টাকাটা কিভাবে বের হলো আরেকবার বলছি, লক্ষ্য করি, বকেয়া নির্ণয় করার সময় কি করব, এই 10,000কে
6 দিয়ে ভাগ করব, তাহলে 1 মাসের বের হবে। তো মোট তো 12 মাস, এখনও তো 6 মাস বাকি আছে, তো আবার 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 মাসের বের হবে। আর অন্যভাবে যদি বুঝতে চাই, 6 মাসের 10,000 টাকা যদি হয়, বা তার বাকি 6 মাসের 10,000 টাকা হবে, যেটি বকেয়া হিসাবে গণ্য হবে। তো এবার আসি, মনিয়ারি খরচ বকেয়া আছে 1,000 টাকা, এটা তোমরা পারবে। প্রথমে মনিয়ারি খরচ লিখবো 4,000 যোগ বকেয়া 1,000, যোগ করে 5,000 টাকা হবে, এবং এই 1,000 টাকা এখানে লিখবো বকেয়া মনিয়ারি নামে। এটা সহজ, তোমরা পারবে। এবার আসি, ঋণের পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে। এটা এখানে যদি না লেখা থাকতো, যদি থাকতো ঋণ 10%, ঋণ 40,000, তাও কিন্তু আমরা এই 40,000-এর উপর 10% সুদ হিসেব করতাম। কত হবে? 40,000 টাকার উপরে 10% হিসেব করলে 4,000 টাকা হয়। কত হবে? 4,000 টাকা। এই 4,000 টাকা আমরা কি করব? এই 4,000 টাকা আমরা আবার বলি, তাহলে সুদ কত হবে? সুদ হবে ওই 40,000 ইন্টু 10% সমান 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা সুদ কি বাকি আছে, সেজন্য আমরা ঋণের সুদ এই 4,000 টাকা হলো, এই 4,000 টাকা আমরা অপরিচালন ব্যয়ের মধ্যে লিখব। বিশদায় বিবরণীর যে অপরিচালন ব্যয় আছে অংশ একটা, সেখানে লিখব ঋণের সুদ এই 4,000 টাকা। কিভাবে পেলাম? 40,000-এর 10%। আবার চলতি দায়ের মধ্যে প্রদেয় ঋণের সুদ এই 4,000 টাকা বসবে। একটা বিষয় মনে রাখবে, ঋণটা দীর্ঘমেয়াদী দায়, কিন্তু ঋণের সুদ চলতি দায়, বকেয়া ঋণের সুদ চলতি দায়। তো আরেকবার লক্ষ্য করি, এখানে আবার বলেছে যে এই 10% ঋণ 1/7/20, আবার 20 সালের অঙ্ক। তাহলে 1/7 থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস? 6 মাস। তাহলে ঋণের সুদ 6 মাসের হিসেব হবে। তো 6 মাসের হিসেব করতে হলে আমরা কিভাবে করব? 6 মাসের হিসেব করতে হলে আমরা এখানে এই যে এই 40,000 গুণ 10% গুণ উপরে 6 নিচে 12 সমান সম্ভবত 2,000 টাকা হবে। তাহলে এই 2,000 টাকা বকেয়া ঋণের সুদ আমরা এই যে অপরিচালন ব্যয়ের মধ্যে লিখব এবং চলতি দায়ের মধ্যে লিখব প্রদেয় ঋণের সুদ বলে এই 2,000 টাকা। কিভাবে হবে? 40,000 ইন্টু 10%, 40,000 ইন্টু 10% গুণ 6 ভাগ 12। তো এই ক্ষেত্রে এই ঋণের সুদ সংক্রান্ত এবং বিনিয়োগের সুদ সংক্রান্ত আরও অনেক সমন্বয় রয়েছে। আজকের ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি ঋণের সুদ সংক্রান্ত আলাদা একটি ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি এই অগ্রিম খরচ সমন্বয়ের যে সমস্ত নিয়ম রয়েছে, আর্থিক অবস্থার বিবরণীতে, আয় বিবরণীতে অগ্রিম খরচ কীভাবে হিসেবভুক্ত হয়, সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।